বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে। টিম টাইগার্সের একটা মাত্র জয় পাওয়ার পর সহজ ম্যাচ কঠিন করে জিতেছে, তারপরেও জয় সবসময় আত্মবিশ্বাস দেয়। এই আত্মবিশ্বাস নিউ ইয়র্কে কতটা কাজে লাগবে সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি, এই মুহূর্তে এখানে শুভ সকাল, তাই আপনাকে শুভ সকালই জানাচ্ছি। আপনার কাছ থেকে শুরুতে একটু অভিজ্ঞতাই আসলে জেনে নিতে চাই। আপনি তো আসলে মাঠে বসে খেলাটা দেখেছেন, লাস্ট মুভমেন্টে সেই উত্তেজনা পুরোটাই নিশ্চয়ই আপনাকেও ঘিরেছিল। কেমন ছিল সেই সময়টা? এবং সাথে যুক্ত করতে চাই যে সহজ ম্যাচটা কেন এতটা কঠিন করে জিতলো বাংলাদেশ? ওই লাস্ট মোমেন্ট, যে যে মুহূর্তটার কথা বলছেন, যে উত্তেজনার সময়টুকু বা যে সময়টুকু আসলে টেনশনের সময়টুকু ছিল, সেই সময়টাকে আমি ইনফ্যাক্ট গ্যালারিতে ছিলাম, গ্যালারি থেকেই দেখছিলাম। আমি গ্যালারিতে ছিলাম আসলে দর্শকদের, আমরা তো যারা দীর্ঘ সময় ধরে এই প্রফেশনে আছি তারা এই ধরনের ম্যাচ আমরা প্রচুর দেখেছি। দর্শক যারা আছেন তারা আসলে তাদের রিয়াকশনটা আমি দেখতে যাচ্ছিলাম, গ্যালারি থেকেই দেখেছি এবং তাদের রিয়াকশনটা, দুই দলেরই রিয়াকশনটা খুব কাছ থেকে দেখেছি। আমি ইনফ্যাক্ট খেলার চেয়ে এসবই বেশি উপভোগ করছিলাম, যে তাদের উৎকণ্ঠা, মুহূর্তে মুহূর্তে যে খেলার মানে চিত্র পাল্টে যাচ্ছে, পেন্ডুলামের মতো দুলছে, একবার এই পাশে হেলে পড়ছে, আরেকবার ওই পাশে হেলে পড়ছে। ওই সময় দর্শকদের কি প্রতিক্রিয়া হয়, একবার শ্রীলঙ্কানরা নাগিন ডান্স দিচ্ছে, আরেকবার বাংলাদেশরা তাদেরকে, বাংলাদেশের সমর্থকরা তাদেরকে উদ্দেশ্য করে নাগিন ডান্স দিচ্ছে। এই ব্যাপারগুলো দেখছিলাম, সেগুলো আমার খুব ভালো লাগছিল বা উপভোগ করছিলাম। বাট মাঠের রনি, আপনার ডিভাইসটা আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। রনি, আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। ভালো জুটি হয়েছিল লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয়, সেই জুটি আর কন্টিনিউ করতে পারতেন তারা। স্পেশালি লিটন কুমার দাস যেভাবে খেলছিলেন, তিনি খুব দ্রুত রান তোলেননি, কিন্তু মোটামুটি একটা ইফেক্টিভ ইনিংস তিনি খেলেছিলেন, কিন্তু তার কাজটা শেষ করা আসা উচিত ছিল। ইভেন হৃদয়ের 3টা ছক্কা বা টোটাল 4 ছক্কা, ওই ইনিংসটা দলের জয়ের জন্য খুবই ভাইটাল ছিল, কিন্তু তারও উচিত ছিল আসলে আরেকটু সময় থেকে আসা। তো এই ব্যাপারগুলো, দল জিতেছে, স্বস্তিটা আছে। আমি নিজে যেমন লিখেছি যে স্বস্তির জয়, তবে শান্তির নয়, মানে শান্তি পাইনি আমরা, মানে মন ভরানো জয়টা আসেনি। যে ব্যাপারগুলোতে আমাদের শান্তি দরকার, যেই জায়গাগুলোতে মূল ঘাটতির জায়গা, যেগুলোতে মূল টেনশনের জায়গা, দুর্ভাবনার জায়গা, সেগুলো কিন্তু পূরণ হয়নি। টপ অর্ডার ব্যাটিং বা মূল ব্যাটসম্যানদের যে ফর্মের ঘাটতি, সেই টেনশন কিন্তু রয়েই গেছে। নিশ্চয়ই, আপনি যেটা আসলে বলছিলেন যে সবাই হয়তো এক্সপেক্ট করছিল, যেহেতু লক্ষ্যটা ছোট ছিল, হয়তো একটা ক্লিনিক্যাল ফিনিশিং যদি বাংলাদেশ দিতে পারতো এতটা টেনশনের মধ্যে না রেখে, তাহলে হয়তো স্বস্তির সাথে শান্তিটাও আসতো। এখন তো আসলে বাংলাদেশের লক্ষ্য বলাই যায়, যেহেতু প্রথম ম্যাচটা যেটা হয়েই গেছে, যে দ্বিতীয় রাউন্ডের দিকে বাংলাদেশ এখন আসলে লক্ষ্যটা রাখতেই পারে। সেজন্য প্রথম এই মুহূর্তের বাধাটা সাউথ আফ্রিকা, এবং আরও একটা বড় বাধা নিউ ইয়র্কের উইকেট। এটা আসলে কতটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে? হ্যাঁ, চ্যালেঞ্জ তো ডেফিনেটলি হবে। প্রথম কথা হলো যে আপনি যেটা বললেন যে আলটিমেটলি বাংলাদেশে জিততে পেরেছে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। মানে যে ঘাটতিগুলোর কথা বললাম, যে বা যে আক্ষেপ আফসোস গুলো আছে, সেটা তো আছে ডেফিনেটলি। বাট ম্যাচ হেরে গেলে, বাংলাদেশ যদি প্রথম ম্যাচটা হেরে যেত, তাহলে ডেফিনেটলি ধরে নিতাম যে বাংলাদেশ সুপার এইটের দৌড় থেকে পিছিয়ে যেত। যদিও গাণিতিক ভাবে সম্ভাবনা ভালোভাবে টিকে থাকতো, কিন্তু মেন্টালি বাংলাদেশ এতটা শেটার্ড হয়ে যেত, এতটা বিধ্বস্ত হয়ে যেত, যে আসলে ওই মানে সাম্প্রতিক এই যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হারের পর এবং সাম্প্রতিক যে অবস্থা ছিল, তারপর যদি প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে যেত, তাহলে আসলে এই টুর্নামেন্টে বাংলাদেশের কোনো আশাই থাকতো না। তো সেই দিক থেকে একটা বড় স্বস্তি, এবং ডেফিনেটলি এখন সুপার এইটের আশা খুবই উজ্জ্বল। কিন্তু সেই আশা কে আরো উজ্জ্বল করতে হলে ওই নিউ ইয়র্কের উইকেটের চ্যালেঞ্জটা সামলাতে হবে। আসলে এটা কিভাবে সামলাবে বাংলাদেশ, এটা আসলে তাদেরকে বের করতে হবে, কারণ এত আনপ্রেডিক্টেবল উইকেট, এবং সব দলের সব ব্যাটসম্যানদের জন্য কিন্তু সেটা খুবই কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছে, এবং তাদের জন্য আসলে সেটা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছেন, ইনফ্যাক্ট প্রথম 2 ম্যাচে তো কোনো দল 4টে ইনিংসে 100 রানও হয়নি। তারপরে 137 হলো একটা ম্যাচে, সেটা তো তারা করতে গিয়ে আয়ারল্যান্ড 125 রানে অল আউট হলো, এবং আজকে আপনারা দেখতে পেলেন যে নেদারল্যান্ডস এই মানে 100 ছাড়ানো স্কোর তারা করতে দক্ষিণ আফ্রিকার কি অবস্থা। সো উইকেট ডেফিনেটলি চ্যালেঞ্জিং, এবং টিম ম্যানেজমেন্টকে বের করতে হবে যে আসলে এই উইকেটে কিভাবে বাংলাদেশ এই দক্ষিণ আফ্রিকার পেসারদের বা বোলারদের চ্যালেঞ্জটা সামলাবে। কারণ এখানে কিন্তু এক হলো যে উইকেট, দ্বিতীয়ত দক্ষিণ আফ্রিকার বোলিং অ্যাটাকও খুব ভালো, এবং তারা এই উইকেটে খেলেছে, তারা জানে যে এখানে কোন লেন্থে বল করতে হবে, কোন জায়গাটায় ব্যাটসম্যানকে বিপাকে ফেলতে হবে, এবং তাদের ব্যাটসম্যানরাও ইনফ্যাক্ট জানে যে আসলে
এখানে কিভাবে সামলাতে হবে কিংবা কিভাবে ইনিংসটা বিল্ড আপ করতে হবে। এখানে আসলে বড় রান তো ডেফিনেটলি হবে না। সো কত কার্যকর ইনিংসটা কিভাবে খেলতে হবে তারা এতদিনে বুঝে যাওয়ার কথা। সো বাংলাদেশের জন্য আসলে সত্যিকার অর্থে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিন্তু এখানে প্র্যাকটিসও করতে পারছে না। কালকে এখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, বাংলাদেশ ইনফ্যাক্ট প্র্যাকটিস করবে আরেকটা মাঠে। তো এটাও একটা বড় চ্যালেঞ্জ। সেটা তো অবশ্যই, আবার এই মাঠে তো বাংলাদেশ ভারতের সাথে খেলেছেও, সেই অভিজ্ঞতাটাও তো বাংলাদেশের আসলে আছে। একটু যদি সাউথ আফ্রিকার কথাই বলি, সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচটা তো আসলে খুবই, শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচটা জিতেছে, সেটাও আসলে বেশ কঠিনই হয়েছে। তাদের যে ব্যাটারদের যে নামে ভারে যেভাবে তারা এগিয়ে আছে সেভাবে কিন্তু পারফর্ম করতে পারছে না। গতকাল নেদারল্যান্ডসের বোলিং এগেনস্টের বিপক্ষেও এভাবেই আসলে তারা 6টা উইকেট তাদের চলে গেছে। তাদের টপ অর্ডারও পারফর্ম করতে পারছে না। পাওয়ার প্লেতে 16 রান নিতেই 4টা উইকেট হারিয়েছে। এবং বাংলাদেশের যে সমস্যাটা, পাওয়ার প্লেতে তারা আসলে রান তুলতে পারে না, উইকেট হারায়। এই মুহূর্তে আসলে যদি আমরা এই জায়গাটা দেখি যে সেটা কি শুধুমাত্র উইকেটের কারণে সাউথ আফ্রিকা টপ অর্ডারের এই অবস্থা, নাকি আসলে তাদের টপ অর্ডার আসলে স্ট্রাগল করছে? আমি উইকেটের দায়টাই বেশি দেব। দেখুন এখানে আসলে এত আনপ্রেডিক্টেবল উইকেট এবং ব্যাটসম্যানদের জন্য স্পেশালি নতুন বলে খুবই চ্যালেঞ্জিং এই উইকেটে সামলানো। এবং তারা নেদারল্যান্ডস এর বোলাররা তো মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু টিম, তারা তো আসলে এত ভয়ঙ্কর না যে দক্ষিণ আফ্রিকা 3 রানে 3 উইকেট নিয়ে নিবে বা 12 রানে 4 উইকেট নিয়ে নিবে। ডেফিনেটলি উইকেট এখানে একটা বিগ রোল প্লে করছে। এবং আমি সেটাই বলছিলাম যে তারা আসলে এখন বুঝতে পারবে যে মানে এই উইকেটে কিভাবে আসলে খেলতে হবে। নতুন বলটা চ্যালেঞ্জিং, কিন্তু তারপর তাদের জন্য পজিটিভ হলো যে দুটো ম্যাচে তারা টাফ চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত উতরাতে পেরেছে। এবং ওই চ্যালেঞ্জটাকে মানে যে চাপের মধ্যে তারা পড়েছিল, প্রবল চাপে ছিল, সেখান থেকে আলটিমেটলি জয়টা পেয়েছে। তাদেরকে মানে কোনো না কোনো ব্যাটসম্যান দাঁড়িয়ে গেছেন আজকে, গতকালকে যেমন ডেভিড মিলার দাঁড়িয়ে গেছেন, সঙ্গে ট্রিস্টান স্টাফস খুব ভালো একটা পার্টনারশিপের তিনি করেছেন। সো তারা আলটিমেটলি ম্যাচ জিততে পেরেছে। সেই কনফিডেন্স তাদের থাকবে এবং ডেফিনেটলি তারা ওয়ার্কআউট করতে পারবেন আস্তে আস্তে যে এই উইকেটে কিভাবে খেলতে হবে। সো বাংলাদেশের জন্য ডেফিনেটলি আসলে ব্যাপারটা কঠিন হবে। বাট আবারও বলছি উইকেট যেহেতু আনপ্রেডিক্টেবল, ইউ নেভার নো আসলে মানে কি হতে পারে। সো এখানে আসলে নিজেদের স্কিলটা তো ব্যাপার আছেই, একটু ভাগ্যের সহায়তা এখানে লাগবে। নিশ্চয়ই। একমাত্র কি আসলে এই উইকেটে ভারতই ভালো পারফর্ম করতে পেরেছে, বা ভারত উইকেটটাকে ঠিকঠাক মতো জাজ করতে পেরেছে? এবং ম্যাচ শেষে রোহিত শর্মাও কিন্তু বলেছে যে আইপিএলে ব্যাটাররা যেভাবে খেলেছে, যে ইন্টেন্ট নিয়ে, এখানে আসলে সেভাবে খেললে হবে না। বোলারদের বেলাও একই ব্যাপার। তো তারাই কি আসলে সব থেকে ভালো চিনতে পারলো কিনা? হ্যাঁ, এবং মনে হয় তারা খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছে। এখন ক্রিকেট হলো, আমরা টেকনিকের কথা বলি, আমরা টেম্পারামেন্টের কথা বলি, স্কিলের কথা বলি, কিন্তু ক্রিকেট খেলাটাই ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট। কে কত কিভাবে অ্যাডজাস্ট করতে পারে, কত ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে, সেটা ভারতীয় ব্যাটসম্যানরা করতে পেরেছেন। ডেফিনেটলি তাদের সেই স্কিল আছে, তাদের সেই মেন্টাল স্ট্রেংথ আছে, টেম্পারামেন্ট আছে, প্লাস অ্যাডজাস্ট করার সামর্থ্য তাদের আছে। সো তারা খুব ভালোভাবে করতে পেরেছেন। বাট আরো আরো বড় চ্যালেঞ্জ কালকে পাকিস্তানের বোলিং অ্যাটাক তো যথেষ্ট ভালো, সেখানেও আরেকটু আরো কঠিন পরীক্ষা তাদের হবে। সেটাও যদি আমরা দেখে তারপর বুঝতে পারবো যে আসলে তারা কতটা অ্যাডজাস্ট করতে পারেন। বাট ডেফিনেটলি এখনো পর্যন্ত তারা যেটা করেছেন তাতে মনে হচ্ছে যে তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন সেখানে। সেজন্য আসলে আমরা মনে হয় ভারত আর যুক্তরাষ্ট্রকেই আসলে এই জায়গাটাতে খুব ভালো পারফর্ম করতে দেখছি। আপনি আসলে যেটা বলছেন যে সাউথ আফ্রিকা বিপদে পড়লেও তাদের কেউ না কেউ আসলে দাঁড়িয়ে গিয়েছে এবং ম্যাচটা আসলে বের করে নিয়ে আসছে। বাংলাদেশের কে আছে আসলে যে প্রতিপক্ষ যখন এতটাই শক্তিশালী থাকবে, তাদের বোলিংয়ে এগেনস্টে আসলে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবে? অন পেপার তো সবাই আছেন, কিন্তু কাজের ক্ষেত্রে খুব কম আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট কালকে তো মানে তাওহিদ হৃদয়ের সেই 3 ছক্কা না হলে বাংলাদেশ ম্যাচটা হেরে যেত, ডেফিনেটলি হেরে যেত। ইভেন শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কাটা না হলেও বা দাসুন সানাকা যদি ফুল টস না করতেন কি হতো আমরা কেউ জানি না। ইভেন সবচেয়ে আমার মানে হতাশার ব্যাপার হলো টপ অর্ডার ব্যাটসম্যান বা মিডল অর্ডার যারা ফেল করেছেন তারা তো ফেল করেছেনই, শেষ দিকে গিয়ে রিশাদ হোসেন কালকে ম্যান অফ দ্য ম্যাচ অসাধারণ বোলিং করেছেন, কিন্তু ব্যাটিং এও তার কিছু দেয়ার আছে। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ যখন একপাশে স্ট্রাইকে আছেন, তিনি স্ক্রিজ ছেড়ে মারতে গিয়ে আউট হয়েছেন, যেটা তার দরকার ছিল না। তারপরে তাসকিন খুব ভালো একটা বলে আউট হয়ে গেছেন। তানজিম সাকিব তিনি গিয়ে তিনিও কিন্তু সানাকাকে চার্জ করার চেষ্টা করেছিলেন, তারপর রিয়াদ গিয়ে তাকে শান্ত করলেন। সো এই যে এই ছোট ছোট ব্যাপারগুলো দরকার ছিল না, তাই রিয়াদকে স্ট্রাইক দিলেই হতো। সো এই ব্যাপারগুলো আসলে যে আমি মানিয়ে নেওয়ার কথা বলছিলাম বা টেম্পারামেন্টের কথা বলছিলাম, এগুলোই কিন্তু আসলে পার্থক্য করে দেয়। বাট দেখুন মানে টুর্নামেন্টের সামনে এগোতে হলে, ভালো কিছু করতে হলে ডেফিনেটলি আপনার টপ অর্ডার থেকে রান করতেই হবে। আমরা মানে ছেড়ে দিয়েছি যে তাদের আসলে ফর্ম নেই, তারা পারছে না। সৌম্য দিনের পর দিন সুন্দর রান আউট হচ্ছে। যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি 5টা ইনিংস খেলেছেন প্র্যাকটিস ম্যাচ গুলো সহ, তার মধ্যে 3টাতে সুন্দর রান আউট হয়েছেন।
হ্যাঁ, তানজিদ তামিম অন অ্যান্ড অফ, কখনো ভালো খেলছেন কখনো খেলছেন না। শান্ত তো একদমই আউট অফ টাচ, কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আপনি দিনের পর দিন এই টুর্নামেন্টে আসলে যদি সামনে এগোতে চান এইভাবে টপ অর্ডার থেকে পারফরমেন্স করলে হবে না, সেটা ভালো উইকেটেও না, আর এই যে নিউ ইয়র্কের উইকেট সেখানেও না। সো ডেফিনেটলি তাদের থেকে মানে ভালো পারফরমেন্স, ভালো কিছু, ভালো ইনিংস, বড় ইনিংস, ম্যাচ ডিফাইনিং ইনিংস তাদের থেকে আসতেই হবে, তাছাড়া চলবে না। নিশ্চয়ই। সাকিব আল হাসান, তার প্রবলেমটা আসলে আমরা সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে আগ থেকে আসলে খুঁজছিলাম যে কেন আসলে তিনি স্ট্রাগল করছেন। তার মতো ক্রিকেটার তো আসলে পৃথিবীর যে কোনো জায়গায় হোক তিনি আসলে ইফেক্টিভ হয়ে থাকেন, সেটা আমরা দেখে এসেছি। যুক্তরাষ্ট্র সবার বেলায় ভিন্ন কন্ডিশন হলেও তার অ্যাডজাস্টমেন্ট থাকার কথা এই জায়গাটায়। সেই জায়গায় তিনি কেন ব্যাটে বলে কোথাও আসলে সেভাবে সফল হতে পারছেন না? অ্যাডজাস্টমেন্টের সমস্যা এমনিতেও হওয়ার কথা নয়, কারণ মানে বাংলাদেশ যেখানে খেলেছে সেখানে তো আসলে মানে খুব কঠিন উইকেট যে ছিল তা নয়, আপনার যুক্তরাষ্ট্র বিভাগ সিরিজটা কিংবা ডালাসের প্রথম ম্যাচে সাকিবের। আমার কিন্তু ব্যাটিং এর আগে একটু বোলিং এর কথা বলি। আমার সবচেয়ে বিস্ময়কর লাগছে তার বোলিং এ, মানে সাকিবের ক্যারিয়ার জুড়ে যদি আপনি দেখেন এই 16-17 বছরের ক্যারিয়ারে কিংবা 18 বছরের ক্যারিয়ারে তিনি বোলিং খুব কম সময়ে খারাপ করেছেন। তিনি চোখ বন্ধ করে খুব ভালো মোটামুটি একটা বোলিং করতে পারেন, একটা মিনিমাম লেভেল বোলিং তার থাকে, কিন্তু গত কিছুদিনে তার বোলিংটা একদমই ধারহীন মনে হচ্ছে, একদম মানে মনে হচ্ছে না যে সেটা সেই সাকিব আল হাসান, দলের উইকলিং মনে হচ্ছে। সো আমি আশা করবো যে তিনি সেটা খুব দ্রুত সেটা ওভারকাম করবেন, কারণ মানে দলের সবচেয়ে শক্তির জায়গাটা যদি উইকলিং হয়ে যায় তাহলে দলের জন্য বড় বিপদ, ক্যাপ্টেনের জন্য বড় বিপদ। এবং ব্যাটিং এ ডেফিনেটলি স্ট্রাগলিং, তার রিফ্লেক্স তাকে বড় ভোগাচ্ছে। রিফ্লেক্সের যে জড়তা সেটা তিনি কিভাবে ওভারকাম করবেন, আমার মনে হয় সেই রিফ্লেক্সটাই তাকে বড় বেশি ভোগাচ্ছে। এবং গত 18টা রিফ্লেক্সের কথা ইনিংসে আমি বলছি, সেটা কি তার চোখের যে প্রবলেমটা সেটা একটা বড় কারণ কিনা? কারণ প্রত্যেকেই যে বিশ্লেষকরা তাদের বিশ্লেষণ আসলে দেখছিলাম, শুনছিলাম যে তিনি আসলে তার আইসাইটে প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আসলে সবাই বলছে যেটা। হ্যাঁ, না সেটা নিয়ে তো আমরা এই সত্যি অনেক আলোচনা করেছি, এর বাইরেও আলোচনা তো করছি, ডেফিনেটলি সেটা একটা ব্যাপার তো আছেই। আইসাইট মানে তিনি যদিও নিজে তিনি স্বীকার করছেন না বা টিম ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে না, ডেফিনেটলি আইসাইটের একটা ব্যাপার তো আছেই, কিন্তু আমার পাশাপাশি রিফ্লেক্সটার কথাও মনে হচ্ছে, কারণ তিনি তার শর্ট মেকিং যদি আমরা দেখি, কালকেও তিনি যেভাবে যে শটটা আউট হয়েছেন তার রিফ্লেক্সটা যদি ভালো থাকতো সেটা হতে পারতো যে ছক্কা হয়ে যেত কিংবা তিনি গ্যাপে যেত, টাইমিংটা ঠিকঠাক হতো। সেটা হয়নি, এবং তিনি দেখুন 14 বলে 8 রান করেছেন। এমনিতে সাকিব আল হাসান যখন ছন্দে থাকেন কিংবা তার রিফ্লেক্স যখন খুব ভালো থাকে, তিনি যতটুকু সময় ক্রিজে থাকবেন খুব সাবলীলে থাকবেন, বলের সঙ্গে রান্না দিয়ে পাল্লা দিয়ে রান করবেন, সেটা তিনি আসলে করতে পারছেন না। আমার মনে হচ্ছে যে তিনি মানে এই জায়গাটায় চোখের সমস্যাও আছে, প্লাস তার রিফ্লেক্সটার জন্য তিনি ভুগছেন আর কি, টাইমিং করতে বা বল প্লেসমেন্ট ঠিকঠাক করতে ভুগছেন। সেটা তো ভুগছেন আসলে, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, কিন্তু তার কামব্যাক করাটা খুবই জরুরি, যেটা আসলে আমরা বলছিলাম যে সুপার এইটের লক্ষ্যে এখন বাংলাদেশে এগোচ্ছে। সেদিক থেকে তার মতো একজন প্লেয়ারকে যদি আসলে আমরা তার কাছ থেকে যদি আসলে সেই পারফরমেন্সটা না পাই, সেটা বাংলাদেশের জন্য আসলে খুব একটা ভালো কিছু বা সুখের কিছু হবে না, কারণ সব ম্যাচে তো আর মাহমুদুল্লাহ রিয়াদ সেভাবে জেতাবেন না। সো তাকেও আসলে কামব্যাক করতে হবে, সে প্রত্যাশা আমরা রাখতে চাই। আগামীকালই সেই বিগ ম্যাচটা, নিশ্চয়ই আমরা সে নিয়েও আলোচনা করবো। আরিফুল ইসলাম রনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্ট্র্যাটেজি নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি।